ফেসবুক লাইভ ক্লাসের আজকের এই সেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, ইনস্ট্রাক্টর পাওয়ার, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই সেশনে তা হলো পাওয়ার টেকনোলজির চতুর্থ পর্বের অটোমোটিভ সাসপেনশন, ব্রেক, স্টিয়ারিং অ্যান্ড ট্রান্সমিশন সিস্টেম, সাবজেক্ট কোড 67142। আজকের টপিক চ্যাপ্টার 11-র সেকেন্ড লেসন, ব্রেক ফ্লুইড সম্পর্কে আলোচনা করব। লেসন 1-এ যে বিষয়গুলো আলোচনা করেছিলাম তাহলে ব্রেক সিস্টেম কি, ব্রেক কি, অটোমোবাইলে ব্রেক সিস্টেম ব্যবহারের উদ্দেশ্যসমূহ, ব্রেকের প্রিন্সিপালসমূহ এবং ব্রেক সিস্টেমের প্রকারভেদ। যারা লেসনটি মিস করেছো বা আবার দেখতে চাও তারা ভিজিট করতে পারো skills.gov.bd/dt। আজকে প্রিয় শিক্ষার্থীগণ, আজকে লেসন শেষে তোমরা যা পারবে, ব্রেক ফ্লুইড কি তা বলতে পারবে, ব্রেক ফ্লুইডের প্রকারভেদ করতে পারবে, ব্রেক ফ্লুইডের বিভিন্ন গুণাগুণ বা গুণাবলী বর্ণনা করতে পারবে, বিভিন্ন প্রকার ব্রেক ফ্লুইড আইডেন্টিফাই করতে পারবে। শুরু করি। প্রথম ব্রেক ফ্লুইড। ব্রেক ফ্লুইড একটি স্পেশালি ব্লেন্ডেড হাইড্রোলিক ফ্লুইড, যা ড্রাইভার ব্রেক প্যাডেলে যে বলটা প্রয়োগ করে এই বলটাকে আরও বৃদ্ধি করে হুইল সিলিন্ডার পর্যন্ত বা ক্যালিপার পর্যন্ত সরবরাহ করে। এছাড়াও এই ব্রেক ফ্লুইড ব্রেক সিস্টেমের সকল কম্পোনেন্টকে একটা কার্যকরী ইউনিট হিসেবে একত্রিত করতে কাজ করে, সাহায্য করে, একটা ইউনিট হিসেবে এদেরকে ধরে রাখে। বেশিরভাগ ব্রেক ফ্লুইডই গ্লাইকল ইথার বেসড হয়ে থাকে। এছাড়াও মিনারেল অয়েল বা সিলিকন বেসড ফ্লুইডও ব্যবহৃত হয় আমাদের অটোমোবাইলের ব্রেক সিস্টেমগুলোতে। এবার দেখব ব্রেক ফ্লুইডের উপাদানসমূহ। ব্রেক ফ্লুইডের ভিতর যে উপাদানগুলো থাকে তার 60 থেকে 90% থাকে সলভেন্ট, এরপর থাকে লুব্রিকেটিং, এটা থাকে 5 থেকে 30%, এরপরে অ্যাডিটিভস থাকে 2 থেকে 5%। সলভেন্ট এটাই হলো ব্রেক ফ্লুইডের মূল উপাদান। যেহেতু আমরা জানি যে অধিকাংশই ব্রেক ফ্লুইড গ্লাইকল ইথার বেস হয়ে থাকে, গ্লাইকল বেস হয়ে থাকে। এখানে সলভেন্ট হিসেবে থাকে পলিগ্লাইকল। পলিগ্লাইকলটা যেহেতু ভিসকোসিটি বেশি, এই কারণে এই পিওর পলিগ্লাইকল ব্যবহার না করে পলিগ্লাইকলের ইথার ব্যবহার করা হয়, একটু তরল ব্যবহার করা হয় যে তার ভিসকোসিটিটা একটু কম। এবং কিছু কিছু সময় এই পলিগ্লাইকলের বোরেট স্টারও ব্যবহার করে এবং এর পরিমাণ থাকে 60 থেকে 90%। এরপর থেকে লুব্রিকেটিং, এখানে থাকে সিনথেটিক র ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় লুব্রিকেশন যাতে করতে পারে, এর পরিমাণ থাকে 5 থেকে 30%। এবং কিছু অ্যাডিটিভস থাকে। আর ব্রেক সিস্টেমের যে মুভিং পার্টসগুলো আছে, অর্থাৎ ব্রেক ফ্লুইডটা যে সকল পার্টসের সংস্পর্শে আসে, মেটাল বা রাবার, এগুলো যাতে ক্ষয় না হয় বা ক্ষয় কমানোর জন্য কিছু অ্যাডিটিভস এর মধ্যে অ্যাড করা হয়। আবার এই ব্রেক ফ্লুইডের মধ্যে যাতে অক্সিডেশন না হয়, অক্সাইড ফর্ম না করে, এই জন্য কিছু অ্যাডিটিভস অ্যাড করা হয়। আবার এই ব্রেক ফ্লুইডের মধ্যে যাতে ফোম বা ফেনা তৈরি না হয়, এই জন্য এর মধ্যে কিছু অ্যাডিটিভ অ্যাড করা হয়। এই অ্যাডিটিভসের পরিমাণ 2 থেকে 5% হয়ে থাকে। এই সবগুলো মিলেই আমাদের ব্রেক ফ্লুইড। এবার আমরা দেখব ব্রেক ফ্লুইডের স্ট্যান্ডার্ড। এর মাধ্যমে আমরা ব্রেক ফ্লুইডকে ক্লাসিফাই করতে পারি। আর একটা হলো এই স্ট্যান্ডার্ডটা হলো যে ব্রেক ফ্লুইড আমরা যেটা ব্যবহার করি আমাদের ব্রেক সিস্টেমে, যে ফ্লুইডটাকে আমরা ব্রেক ফ্লুইড হিসেবে ব্যবহার করব তার কিছু বৈশিষ্ট্য, তার কিছু গুণাগুণ থাকতে হবে। আর এই গুণাগুণগুলো কি হবে, কোন লেভেলের হবে, সেটা নির্ধারণ করে কিছু ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল অর্গানাইজেশন। এমনই কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ISO ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, SAE সোসাইটি অফ অটোমোটিভ ইঞ্জিনিয়ার্স, এছাড়াও আছে US ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন। তো এই সকল অর্গানাইজেশন ব্রেক ফ্লুইডের জন্য যে গ্রেডগুলো নির্ধারণ করেছে, তার মধ্যে ISO যে গ্রেডগুলো নির্ধারণ করা হয় তা প্রকাশ করা হয় ক্লাস এবং এর সাথে একটা নাম্বার দিয়ে। প্রথমে ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5,
ক্লাস 5.1, ক্লাস 6 এরকমভাবে। এসএই সোসাইটি অফ অটোমোটিভ ইঞ্জিনিয়ার্স এই অর্গানাইজেশন ব্রেক ফ্লুইডগুলোকে যেভাবে গ্রেডিং করে তাহলে প্রথমে জে, এরপর একটা নাম্বার J1703, J1704 এবং J1705। ঠিক একইভাবে ইউএসের ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন ব্রেক ফ্লুইডের জন্য যে গ্রেড নির্ধারণ করেছে এটা প্রকাশ করা হয় প্রথমে ডট, এরপর একটা নাম্বার দিয়ে, তাহলে .3, .4, .5, .5.1 ইত্যাদি। এর মধ্যে আমরা আমাদের দেশের পার্সপেক্টে আমাদের মার্কেটগুলোতে এই ইউএস স্ট্যান্ডার্ডের এইগুলোই সবচেয়ে বেশি পেয়ে থাকি। তো এই তিনটা স্ট্যান্ডার্ডের মধ্যে একটা রিলেশনশিপ আছে, রিলেশনটা আমরা দেখব। রিলেশনটা হলো আইএসও স্ট্যান্ডার্ডে যেটাকে যেই ফ্লুইডটাকে বা যেই গুণাবলী সম্পন্ন ফ্লুইডটাকে ক্লাস 3-তে গ্রেডিং করা হয়েছে, এসএই ঠিক একই ফ্লুইডকে তারা গ্রেডিং করছে J1703 এবং ইউএস স্ট্যান্ডার্ডে সেটা .3। ঠিক একইভাবে ইউএস স্ট্যান্ডার্ডে যেটা .4 সেই ফ্লুইডটা এসএই স্ট্যান্ডার্ডে J1704 এবং আইএসও স্ট্যান্ডার্ডে সেটা ক্লাস 4 এবং ইউএস স্ট্যান্ডার্ডে .5, এসএই স্ট্যান্ডার্ডে সেটা J1705 এবং আইএসও স্ট্যান্ডার্ডে ক্লাস 5। এসএই স্ট্যান্ডার্ডে এসএই ব্রেক ফ্লুইডকে 3টা গ্রেডে ভাগ করছে, আর আইএসও এখানে 5টা ভাগে ভাগ করছে এবং ইউএস স্ট্যান্ডার্ডে সেখানে ব্রেক ফ্লুইডকে 4টা ভাগে ভাগ করছে, 4টা গ্রেডে এরা ভাগ করছে। এর মধ্যে .3, 4, 5.1 এই ফ্লুইডগুলো গ্লাইকল বেসড এবং .5 এটা সিলিকন বেসড। এবার আমরা এই ফ্লুইডগুলো সম্পর্কে একটু জানবো। প্রথমে .3 গ্লাইকল ইথার বেসড একটা ফ্লুইড এবং খুব পপুলার ছিল। এটা বেশ অনেক লম্বা সময় যাবত এটা অটোমোবাইলে খুব ব্যবহৃত হয়ে আসছে এবং এটা খুব মোস্ট পপুলারের সাথে। এবং একদম ফ্রেশ .3 যে ব্রেক ফ্লুইড, এই ফ্লুইডের বয়লিং পয়েন্ট এটা 401 ডিগ্রি ফারেনহাইট এবং এই ব্রেক ফ্লুইডটা যখন এর সাথে ময়েশ্চার অ্যাড হয়, অর্থাৎ জলীয় বাষ্প এর সাথে যখন পানি অ্যাড হয়, তখন এর গুণাগুণ যখন নষ্ট হয়ে যায়, অর্থাৎ ডিগ্রেডেড হয়ে যায়, তখন এটার তাপমাত্রা বা বয়লিং পয়েন্ট পাওয়া যায় 284 ডিগ্রি ফারেনহাইট। এরপরে এই .3 ব্রেক ফ্লুইড এর যে অসুবিধাগুলো সেটা হলো এটা হাইলি করোসিভ, অর্থাৎ এই ব্রেক ফ্লুইডের সংস্পর্শে যে মেটাল বা রাবারের কম্পোনেন্টগুলো থাকে এগুলোকে তুলনামূলক বেশি ক্ষয় করে। আর এই কারণেই যে গাড়িতে .3 ব্রেক ফ্লুইড ব্যবহার করা হয় সেখানে একটু এক্সট্রা কেয়ার নিতে হয়, অর্থাৎ এর মেনটেনেন্সটা একটু বেশি করতে হয়। আরেকটা অসুবিধা হলো এই .3 ব্রেক ফ্লুইডটা রঙের জন্য খুব ক্ষতিকর। এই রঙের উপরে যদি পড়ে এটা রঙটাকে নষ্ট করে দেয়। এই কারণে খুবই সতর্ক থাকতে হয় যাতে গাড়ির বডিতে এই ব্রেক ফ্লুইডটা যাতে না পড়ে। যদি কখনো পড়ে যায় সাথে সাথেই সাবান এবং পানি দ্বারা সেই জায়গাটা ধুয়ে ফেলতে হবে। এবার .4 ব্রেক ফ্লুইডের মধ্যে থাকে গ্লাইকল থাকে এবং এর বোরেট স্টার থাকে। আর এর বয়লিং পয়েন্টটা .3 এর চাইতে আর একটু বেশি পাওয়া যায়। আমার ব্রেক ফ্লুইডের মধ্যে ব্রেক ফ্লুইডের বয়লিং পয়েন্টটাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। তো এই বয়লিং পয়েন্টটাতে .4-এ বয়লিং পয়েন্টটা বেশি পাওয়া যায় এবং এর ড্রাই বয়লিং পয়েন্ট যেটা একদম ফ্রেশ ব্রেক ফ্লুইড যেটা .4 এর বয়লিং পয়েন্ট 446 ডিগ্রি ফারেনহাইট এবং ওয়েট বয়লিং পয়েন্ট, অর্থাৎ এটা যখন ডিগ্রেডেড হয়ে যায় তখন এর বয়লিং পয়েন্ট পাওয়া যায় 311 ডিগ্রি ফারেনহাইট। ডিগ্রেডেড বলতে আমরা এখানে যেটা বুঝি সেটা হলো যখন এই ফ্রেশ ব্রেক ফ্লুইডের ভিতরে 3.7% পানি মিশ্রিত হয় তখন এটাকে আমরা ডিগ্রেডেড বলি এবং ওই সময় যে বয়লিং পয়েন্ট পাওয়া যায় বয়লিং টেম্পারেচার সেটাকে আমরা ওয়েট বয়লিং টেম্পারেচার বলি।
আর এই .4 এর সাথে অতিরিক্ত আমরা আগে যে অ্যাডিটিভসগুলোর কথা শুনছি, করেকশন অ্যাডিটিভস, এই যে 3টা অ্যাডিটিভসের কথা দেখলাম, এর বাইরে অতিরিক্ত আরও একটা অ্যাডিটিভস এখানে অ্যাড করা হয়, যেটা ওই ফ্লুইডের ভিতরে অ্যাসিড ফর্ম করা থেকে বাধা দেয়, অ্যাসিড ফর্ম করতে বাধা দেয়। বাজারে বিভিন্ন প্রকারের .4 ব্রেক ফ্লুইড পাওয়া যায়। এর মধ্যে এক্স্যাক্টলি .4 এটা ব্যবহার করা হয় এবিএস সিস্টেমে, যে গাড়িগুলোতে এবিএস ব্যবহার করা হয় সেখানে .4 ব্যবহার করে। আর .4+ এই নামে ব্যবহৃত হয় মার্সিডিজ এবং ভলভো এই গাড়িগুলোতে। এরপর .4 লো ভিসকোসিটি এটা ব্যবহার করা হয় বিএমডব্লিউর কিছু মডেলে ব্যবহার করে। আর .4 রেসিং এটা রেসিং কারগুলোতে ব্যবহার করা হয় এবং এর কালারটা ব্লু কালারের হয়ে থাকে। .5 হলো সিলিকন বেসড ব্রেক ফ্লুইড। .5 হলো সিলিকন বেসড ব্রেক ফ্লুইড। এটা সাধারণত বেগুনি কালারের হয়ে থাকে, আর তার এই কালারের জন্যই অন্যান্য ব্রেক ফ্লুইড থেকে এটাকে সহজেই আলাদা করা যায়। আর অন্যান্য যে ব্রেক ফ্লুইডগুলো, অর্থাৎ গ্লাইকল বেসড যে ব্রেক ফ্লুইড, এই ব্রেক ফ্লুইডগুলো বাতাস থেকে ময়েশ্চারকে অ্যাবজর্ব করে, অর্থাৎ বাতাসের ভিতরে যে জলীয় বাষ্প থাকে এটাকে অ্যাবজর্ব করে নেয়। কিন্তু এই সিলিকন বেসড ব্রেক ফ্লুইড যেটা .5 এটা এই ময়েশ্চারকে অ্যাবজর্ব করে না, এবং এর বয়লিং পয়েন্টটাও অনেক বেশি, এটা 500 ডিগ্রি ফারেনহাইট। এটা ড্রাই বয়লিং পয়েন্ট এবং ওয়েট বয়লিং পয়েন্ট 356 ডিগ্রি ফারেনহাইট। এর অসুবিধাগুলোর মধ্যে আছে যে এটা একটু ফোমি, অর্থাৎ এটার ভিতরে ফোম তৈরি হওয়ার বা ফেনা তৈরি হওয়ার প্রবণতাটা একটু বেশি, এবং এটার কারণে এর মধ্যে যে ওই ফ্যানের মধ্যে এয়ার বাবল তৈরি হয় বা বাতাসে যে বুদবুদ তৈরি হয়, এই বুদবুদগুলো যদি ব্রেক ফ্লুইড লাইনে প্রবেশ করে সেখান থেকে বের করা, অর্থাৎ ব্লিডিং সিস্টেমের মাধ্যমেও এটাকে বের করাটা অনেক কষ্টকর। আর এই কারণেই এই .5 এই ব্রেক ফ্লুইডটা এবিএস সিস্টেমের জন্য রিকমেন্ড করা হয় না, এবিএস সিস্টেমে এটা এবিএসি ব্যবহার করা হয় না। এই .5 ব্রেক ফ্লুইড যেটা, এই ফ্লুইডটাকে অন্য কোনো ফ্লুইডের সাথে ইন্টারচেঞ্জ করা যায় না, অর্থাৎ যেখানে .5 ব্যবহার করা হয় সেখানে আর অন্য কোনো ফ্লুইড ব্যবহার করা যায় না। এবং অন্যান্য ফ্লুইডের চাইতে, বিশেষ করে .3 এবং .4-এর চাইতে .5টা একটু দাম বেশি হয়ে থাকে, এক্সপেন্সিভ হয়ে থাকে। .5.1 এটাও .5.1টাও গ্লাইকল বেসড ব্রেক ফ্লুইড, কিন্তু যদিও কেমিক্যালি এই .5.1, .3 এবং .4-এর মতনই, কিন্তু এটাতে আমরা বয়লিং পয়েন্টটা .3 এবং 4-এর চাইতে বেশি পেয়ে থাকি, অর্থাৎ .5-এর মতন পেয়ে থাকি। অর্থাৎ এই ড্রাই বয়লিং পয়েন্টটা 500 ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে এবং ওয়েট বয়লিং পয়েন্টটা 356 ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে। এবং যেহেতু এটা কেমিক্যালি .3 এবং 4-এর মতো, যেহেতু .3 এবং 4-এর মতো, তাহলে এটাকে আমরা টেকনিক্যালি মিক্সেবল বলতে পারি, অর্থাৎ একটা আরেকটার সাথে আমরা একটা জায়গায় আরেকটা ব্যবহার করতে পারি, কিন্তু এটা অনুমোদিত না, রিকমেন্ডেড না, বা এটা ব্যবহার করার জন্য রিকমেন্ড করা হয় না এটা। তবে যেহেতু এইখানে একটু বিশেষ বৈশিষ্ট্য আমরা পাই যে বয়লিং পয়েন্টটা অনেক বেশি পাই, সেহেতু এটার গুণাবলীটা একটু ভালো .3 এবং 4-এর চাইতে, এই কারণে এটার দামটা .3 বা 4-এর চাইতে একটু বেশি। এবার আমরা দেখব ব্রেক ফ্লুইডের কালার। ব্রেক ফ্লুইডের কালারটা বেশ ইম্পর্টেন্ট। এই ব্রেক ফ্লুইডের কালারটা হলো যে একটা ব্রেক ফ্লুইড ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে বা চেঞ্জ করতে হবে, এই যে অবস্থা, ব্রেক ফ্লুইডের কন্ডিশন, এই কন্ডিশনের একটা ইন্ডিকেটর। ব্রেক ফ্লুইডের অবস্থাটা কেমন
তার একটা ইন্ডিকেটর, যেটা ভালো আছে না নষ্ট হয়ে গেছে। একদম ফ্রেশ যখন ব্রেক ফ্লুইডটা যখন ইউজ করবো আমরা, তখন যদি এটা .3 হয় তাহলে এর কালারটা একদম ক্লিয়ার হবে, হয়তো কালার ছাড়া ক্লিয়ার স্বচ্ছ, অথবা স্কাই ব্লু বা ওশান ব্লু হয়ে থাকে। আর .4-এর ক্ষেত্রে ওই ক্লিয়ার হবে, অথবা এর মধ্যে সামান্য হলদে একটা ভাব থাকতে পারে, হলদে একটা আভা থাকতে পারে। আর .5-এর ক্ষেত্রে সেটা হয়ে থাকে পার্পল কালার, বেগুনি কালার হয়ে থাকে .5টা। আর .5.1 এটা .3 বা 4-এর মতনই হয়ে থাকে। তো এটা একদম ফ্রেশ অবস্থায়। কিন্তু যখন ওই ব্রেক ফ্লুইডটা ব্যবহার করা হয়, ব্যবহার করার পরে গাড়ি চালানো হয়, এই সময় আমাদের ওয়েদার থেকে, মানে বাতাস থেকে বিভিন্ন অপদ্রব্যগুলো, ময়লা এরপরে বাতাসের ময়েশ্চার, এগুলো এই ব্রেক ফ্লুইডের মধ্যে ঢুকতে থাকে, প্রবেশ করতে থাকে, এবং এর মধ্যে ব্রেক ফ্লুইডটা এই ময়েশ্চারগুলোকে অ্যাবজর্ব করে নেয়। তখন আস্তে আস্তে এই ব্রেক ফ্লুইডের কালারটাও চেঞ্জ হয়ে যায়, এটা একটু গাঢ় হয়ে যায়, এবং কালারটা ডার্ক ব্রাউন, যেটা গাঢ় বাদামি রং ধারণ করে, অথবা কালো হয়ে যায়। আর যখনই আমার ব্রেক ফ্লুইডটা বাদামি হয়ে যাবে, গাঢ় বাদামি হয়ে যাবে বা কালো হয়ে যাবে, তখন বুঝতে হবে যে ব্রেক ফ্লুইডটাকে চেঞ্জ করতে হবে। এবার আমরা দেখব ব্রেক ফ্লুইডের প্রপার্টিস, যে গুণাবলীগুলো ব্রেক ফ্লুইডের মধ্যে থাকতে হবে। এর মধ্যে প্রথম যে গুণাবলী, সেটা লো ফ্রিজিং পয়েন্ট। এর ফ্রিজিং পয়েন্টটা কম হইতে হবে। ফ্রিজিং পয়েন্ট মানে ব্রেক ফ্লুইডটা জমে যাবে না, ফ্রিজ হয়ে যাবে না। যে ফ্রিজ ডিউরিং কোল্ড ওয়াটার, আমরা ঠান্ডা আবহাওয়ায় এটা জমে যাবে না। তো নর্মালি যে টেম্পারেচার আমাদের হয় শীত প্রধান দেশগুলোতে, ওই টেম্পারেচারেও যাতে এই ব্রেক ফ্লুইডটা জমে না যায়, এরকম লো ফ্রিজিং পয়েন্ট হবে, ফ্রিজিং টেম্পারেচার। আর হাই বয়লিং টেম্পারেচার হবে। হাই বয়লিং পয়েন্ট মানে হাই বয়লিং টেম্পারেচার, অর্থাৎ স্বাভাবিক যে আমাদের পানির যে টেম্পারেচারে বয়েল হয়, এই টেম্পারেচারে এটা বয়েল হবে না, এর বয়লিং টেম্পারেচারটা অনেক বেশি হবে, যেটা আমরা বিভিন্ন গ্রেডের ফ্লুইডের ক্ষেত্রে দেখলাম যে এদের ড্রাই বয়লিং পয়েন্ট যেটা অনেক বেশি, এর বয়লিং পয়েন্ট অনেক বেশি হবে। অর্থাৎ যে অনেক বেশি তাপমাত্রায়ও এই ব্রেক ফ্লুইডটা লিকুইড থাকবে, এটা বাষ্পীভূত হবে না। কারণ ব্রেকটা যেখানে অ্যাপ্লাই করা হয় চাকাতে, ওইখানে কিন্তু তাপ উৎপন্ন হয়, আর এই তাপটা কাছাকাছি ব্রেক ফ্লুইড থাকে। যদি এইখানে অল্প তাপে বাষ্পীভূত হয়ে যায়, তো ব্রেক ফ্লুইডটা ওইখান থেকে গ্যাস হয়ে যাবে, বাষ্পীভূত হয়ে যাবে। আর ব্রেক ফ্লুইড যদি দ্রুতই বাষ্পীভূত হয়ে যায়, সেখানে গ্যাস ফর্ম করবে, এবং এই গ্যাসটা ব্রেক ফ্লুইড লাইনের মধ্যে প্রবেশ করবে, এবং ব্রেক ফ্লুইড লাইনের ভিতরে যদি গ্যাস প্রবেশ করে, সেটা আমার ব্রেক প্রেশারটা অ্যাপ্লাই করতে গিয়ে দেখা যাবে যে ব্রেক ফোর্স যেটা অ্যাপ্লাই করা হয়েছে, সেটা ওই গ্যাসটা অ্যাবজর্ব করে নেবে, এবং কার্যত আমরা ব্রেক প্রেশারটা ফাইনালি ব্রেকে হুইলে পাবো না। এই জন্য হাই বয়লিং পয়েন্ট হইতে হবে, বয়লিং টেম্পারেচারটা অনেক বেশি হতে হয়। এরপরে এই ব্রেক ফ্লুইডের মধ্যে লুব্রিকেশনের গুণাবলী থাকতে হয়, অর্থাৎ এখানে যে মুভিং পার্টসগুলো থাকে, বিশেষ করে মাস্টার সিলিন্ডারের ভিতরে পিস্টন থাকে, এবং উপরে রাবারের ক্যাপ থাকে, ব্রেক ফ্লুইড প্রবাহিত হয় যে পাইপের ভিতর দিয়ে, এগুলোর সাথে এই ব্রেক ফ্লুইডটা কোনো কেমিক্যাল রিয়াকশন করবে না, অর্থাৎ এগুলোকে কোনো ক্ষয় করবে না, এবং এগুলোকে লুব্রিকেশন করবে যাতে এগুলো স্মুথলি এগুলো মুভ করতে পারে। আর একটা নন করসিভ হবে, যাতে করে এগুলোর মধ্যে এই যে ব্রেক ফ্লুইড যে সকল পার্টসের সংস্পর্শে আসে, এগুলোর সাথে কোনো কেমিক্যাল রিয়াকশন করে না, এগুলোকে ক্ষয় করবে না। এরপরে থাকবে ওয়াটার টলারেন্স, অর্থাৎ ব্রেক ফ্লুইড এটা তো বাতাস থেকে ময়েশ্চারকে অ্যাবজর্ব করেই, কিন্তু এর পরিমাণটা অনেক কম হতে হবে, এবং মেনটেন কারেক্ট ভিসকোসিটি, এবং ভিসকোসিটির পরিমাণটা সঠিক মানের হতে হবে, যাতে করে ভিসকোসিটি যদি কম হয়ে যায়, অনেক কম হয়ে যায়, তো অনেক বেশি পাতলা হয়ে যাবে, এবং এটা খুব দ্রুত বাষ্পীভূত হবে। আরেকটা হলো যদি ভিসকোসিটিটা অনেক বেশি হয়ে যায়,
সেক্ষেত্রে একটু বেশি ঘন হয়ে যাবে এবং প্রবাহিত হইতে বাধাপ্রাপ্ত হবে। এক্ষেত্রে আমার ব্রেকের যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে এর কিছু শক্তিটা লস হয়ে যাবে। এবার আমরা দেখব যে ছবিতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে একটা গাড়িতে যে ব্রেক ফ্লুইড ব্যবহার করা হচ্ছে .5 আর তাকে সেখানে .4-এ ব্রেক ফ্লুইডটা অ্যাড করতে যাচ্ছে। আসলে এটা করা যাবে কিনা, অর্থাৎ একটা ব্রেক ফ্লুইডের মধ্যে অন্য আরেকটা ব্রেক ফ্লুইড ইউজ করা যাবে কিনা, এটা উত্তর যদি আমরা এক কথাই দিই, এক শব্দে দিই, তাহলে বলবো না। যে একটা যে গাড়িতে যে ব্রেক সিস্টেমের জন্য যে ব্রেক ফ্লুইড দিয়ে ডিজাইন করা হয়েছে ঠিক ওই ব্রেক ফ্লুইডই ব্যবহার করতে হবে। আর যদি আমরা এটাকে আরেকটু বিস্তারিত বলতে যাই তাহলে আমরা বলবো যে .3, .4 এবং .5.1 এগুলো কেমিক্যালি যেহেতু একই গ্রুপের, সবগুলোই গ্লাইকল ইথার বেস এবং এগুলো যেহেতু টেকনিক্যালিও এগুলো ইন্টারচেঞ্জেবল, একটা আরেকটার সাথে ইন্টারচেঞ্জ করা যায়। এক্ষেত্রে যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যে ব্রেক ফ্লুইড রিজার্ভারের ভিতরে ফ্লুইডের লেভেলটা এতটাই কমে গেছে যে কোনো বিপদ হতে পারে, এমন অবস্থায় আমরা .4-এর জায়গায় .3 বা .5.1 ইউজ করতে পারি সাময়িকভাবে, পার্মানেন্টলি না বা অনেক দীর্ঘ সময়ের জন্য না, সাময়িকভাবে ব্যবহার করা যায়। যেখানে সিচুয়েশনটা তৈরি হয়েছে সেখান থেকে লোকালে যেখানে গিয়ে .4টা অ্যাভেলেবেল পাওয়া যাবে সেখানে গিয়েই আবার এটাকে চেঞ্জ করে নিতে হবে। তো এই সাময়িকভাবে এটা ব্যবহার করা যায়, কিন্তু পার্মানেন্টলি বা অনেক দীর্ঘ সময়ের জন্য এটা ব্যবহার করা যাবে না। এতে যেটা সমস্যা হতে পারে সেটা হলো একটা ব্রেক ফ্লুইডের ক্ষেত্রে অন্য ব্রেক ফ্লুইড ইউজ করলে এক্ষেত্রে ব্রেক সিস্টেমের মধ্যে ফ্লুইড লিক করবে, লিকেজ হয়ে যাবে। অন্যদিকে .5 ফ্লুইড ব্রেক ফ্লুইডের ক্ষেত্রে এটা কোনোভাবেই অন্য কোনো ফ্লুইডের সাথে মিক্স করা যাবে না, কোনোভাবেই করা যাবে না, কারণ এটা অন্যান্য ব্রেক ফ্লুইড থেকে সম্পূর্ণই আলাদা। কারণ অন্যান্য ব্রেক ফ্লুইডগুলো হলো গ্লাইকল ইথার বেস আর এই ব্রেক ফ্লুইড হলো সিলিকন বেস, এই দুটা ইন্টারচেঞ্জ হবে না। এক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো সবসময়ই যে গাড়িতে যে ব্রেক সিস্টেমে .5 ফ্লুইড ব্যবহার করা হয় সে উচিত হলো সেখানে অতিরিক্ত কিছু ব্রেক ফ্লুইড .5 ব্রেক ফ্লুইড সংরক্ষণ করা সবসময়ের জন্য। এতে যদি অন্য ব্রেক ফ্লুইড ইউজ করা হয় তাহলে যেটা ঘটবে সেটা হলো ব্রেক সিস্টেমটা ড্যামেজ হয়ে যেতে পারে। তাই উত্তম হলো যে গাড়ির জন্য যে ব্রেক ফ্লুইড রিকমেন্ড করা আছে ঠিক ওই গ্রেডের ব্রেক ফ্লুইড ইউজ করা। এটাকে আমরা একটা টেবিলের মধ্যে দেখে নিতে পারি যে .3, .4, .5 ব্রেক ফ্লুইডটা অন্য কোনটার সাথে আমরা মিক্স করতে পারবো, যে .3-এর সাথে করতে পারবো, .4-এর সাথে করতে পারবো, কিন্তু .5-এর সাথে না, .5.1-এর সাথেও না। এক্ষেত্রে .5টা শুধুমাত্র .5-এর সাথেই মিক্স করা যাবে বা ইন্টারচেঞ্জ দেওয়া যাবে, অন্য কোনোটাই .5-এর মধ্যে দেওয়া যাবে না বা .5কেও অন্য কোনোটার স্থানে ব্যবহার করা যাবে না। এবার আমরা দেখব যে ব্রেক ফ্লুইডটা আমাদের কেন চেঞ্জ করতে হবে। ব্রেক ফ্লুইডকে আমরা একবার শুধু ব্রেক ফ্লুইডটা দিয়ে দিলাম, এরপর কি আর কখনো চেঞ্জ করতে হবে কিনা, তাহলে কেন চেঞ্জ করতে হবে। .3, .4 এবং .5 ব্রেক ফ্লুইড যেটা আছে এই ব্রেক ফ্লুইডগুলো হাইগ্রোস্কোপিক। এর মানে হলো যে এই ব্রেক ফ্লুইডগুলো বাতাস থেকে প্রচুর পরিমাণে এই বাতাসে যে জলীয় বাষ্প থাকে এই জলীয় বাষ্পগুলোকে অ্যাবজর্ব করে, প্রচুর পরিমাণে অ্যাবজর্ব করে। এতে করে এই অ্যাবজর্ব করাটা আমার ব্রেক রিজার্ভারটাকে আমরা ক্যাপ দিয়ে যত সুন্দর করে যত ভালো করেই আটকে রাখি না কেন, তারপরেও এই এয়ার থেকে ময়েশ্চার, এয়ার থেকে এই জলীয় বাষ্প আমার ব্রেক ফ্লুইডের মধ্যে ঢুকে যায়, এগুলো অ্যাবজর্ব হয়। যখনই একদম ফ্রেশ ব্রেক ফ্লুইড যেটা থাকে তার বয়েলিং পয়েন্টটা অনেক বেশি থাকে, কিন্তু সেই তুলনায় আমাদের যে পানির যে বয়েলিং পয়েন্টটা কিন্তু অনেক কম। এক্ষেত্রে এই পানিটা যখন ব্রেক ফ্লুইডের মধ্যে ঢুকে যায়, ব্রেক ফ্লুইডের সাথে এটা যখন মিক্স হয়ে যায়, তখন এই ব্রেক ফ্লুইডের
বয়লিং পয়েন্টটাও আস্তে আস্তে কমে আসে। আর বয়লিং পয়েন্ট কমে আসলে এটা বয়েল হইতে শুরু করে, খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। আর এটা যখন বয়েল হয়ে যায় তখন সেখানে গ্যাস তৈরি হয়, সে বয়েল হয়ে গেলে সেখানে গ্যাস তৈরি হয়। অর্থাৎ ব্রেক সিস্টেমের ভিতরে ব্রেক ফ্লুইডের যে জায়গাগুলো, এর ভিতরেই ব্রেক ফ্লুইডটা বাষ্পীভূত হয়ে যায় এবং সেখানে গ্যাস তৈরি হয়। আর গ্যাস তৈরি হলে যে সমস্যাটা হয় সেটা হলো এই গ্যাসটা ফ্লুইড লাইনের মধ্যে প্রবেশ করে। ফ্লুইড লাইনের মধ্যে গ্যাস প্রবেশ করলে যেটা ঘটে যে যখন ব্রেক প্রেশার ফোর্সটা অ্যাপ্লাই করা হয় তখন নর্মালি ব্রেক ফ্লুইড ছিল হলো ইনকম্প্রেসিবল, অর্থাৎ অসংকোচনশীল, আর গ্যাসটা হলো সংকোচনশীল। তাহলে গ্যাসকে যখন চাপ দিলে এই গ্যাসটার নিচে সংকুচিত হয়ে যায়। তো যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে এই ফোর্সটাকে সে অ্যাবজর্ব করে নেয় এবং সে এই ফোর্সটাকে আর হুইলে ট্রান্সমিট হতে দেয় না। ব্রেক ফোর্সটা যেটা অ্যাপ্লাই করা হয়েছে এই ফোর্সটা হুইলে ট্রান্সমিট হতে বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ পথেই এটা ওয়েস্টেজ হয়ে যায়। তো এই অসুবিধা যখন দূর করার জন্য, অর্থাৎ ব্রেক ফ্লুইডের মধ্যে যখন এই ময়েশ্চার বেশি পরিমাণে চলে আসে তখনই এটাকে চেঞ্জ করে দিতে হয়। এখন চেঞ্জ করার সময় আমরা কিভাবে বুঝবো যে আমার কোন গাড়িতে কোন ধরনের ব্রেক ফ্লুইড ইউজ করা হয়েছে? যার নিজের গাড়ির সে হয়তো জানে, কিন্তু আমরা কিভাবে বুঝবো যে এই গাড়িতে কোন ব্রেক ফ্লুইড ইউজ করা হয়েছে? সেটা কোথা থেকে আমরা বুঝতে পারবো? এক্ষেত্রে যে ইন্ডিকেশন সেটা হলো ব্রেক ফ্লুইড রিজার্ভারের উপরে যে ক্যাপটা থাকে সেই ক্যাপের মধ্যেই লেখা থাকে। যেমন আমরা এখানে যে দুটো চিত্র দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি .4 এবং উপরেরটাতে লেখা আছে ইউজ অনলি .3 ব্রেক ফ্লুইড। এরকম একটা ওয়ার্নিং দেওয়া থাকে। তো এটা দেখে আমরা বুঝবো যে কোথায় কোন ব্রেক ফ্লুইড ব্যবহার করতে হবে। আজ এই পর্যন্তই। যদি তোমাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আমার সাথে যোগাযোগ করতে পারো মেইলের মাধ্যমে, অথবা আমার মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারো আমার সাথে। আর নেক্সট লেসনে আমরা যা শিখব সেগুলো হলো ড্রাম ব্রেকের কনস্ট্রাকশন এবং তার অপারেশন কীভাবে কাজ করে, এবং ডিস্ক ব্রেকের কনস্ট্রাকশন এবং ডিস্ক ব্রেক কীভাবে কাজ করে। আজ এই পর্যন্তই। আগামী ক্লাস পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।